সবাই মিলে আমরা বলছি দেশটা বদলে দিতে চাই, নতুন দেশ গঠন করতে চাই, একটা গণতান্ত্রিক দেশ, মানবিক দেশ, কল্যাণকর দেশ করতে চাই। এবং সেই লক্ষ্যেই এই সরকার হয়তো কাজ করছেন, তারাও সংস্কারের কথা বলছেন, যে সংস্কারের মধ্যেই এই পরিবর্তন সম্ভব। কি সংস্কার এখন পর্যন্ত কেউ স্পষ্ট করে বলেনি। ডক্টর ইউনূস বলেছেন খানিকটা, লেখালেখি হচ্ছে মেলা, এবং সরকার উদ্যোগ নিয়েছেন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবার। আমি কিন্তু খুব স্পষ্ট নই, সরকার কি রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার নিয়ে কথা বলছেন, এরকম কোনো এজেন্ডা দিয়েছেন? যেরকম দেখলাম তাতে রাজনৈতিক দল এক একটার সঙ্গে তারা কথা বলেছেন ঘণ্টাখানেক ম্যাক্সিমাম। বড় দল বিএনপির সাথে কথা বলেছে বোধ হয় 1.5 ঘন্টা বা 1.5 ঘন্টা। অথচ সংস্কার এত বড় একটা বিষয় যে এটা তো একটা ধারাবাহিকভাবে মিথস্ক্রিয়ার মতো কথাবার্তার আদান প্রদান, আলোচনা, ভাব বিনিময়, চিন্তা ভাবনার আদান প্রদান হওয়া দরকার। শুধু যে রাজনৈতিক দলগুলোই বলছেন সেরকম তো না, বুদ্ধিজীবী যারা আছেন, চিন্তক যারা আছেন, ইনফ্লুয়েন্সার যারা আছেন, তারাও কথা বলছেন। সবার সাথে কথা বলেই সংস্কারটা কি চাই, কত দূর চাই সেটা ঠিক করা দরকার। খুব সংক্ষেপের মধ্যে একটা কথা বলি, বিএনপি সহ রাজনৈতিক দলগুলো বলছে একটা রোড ম্যাপ চাই। অনির্দিষ্টকাল তো সরকার থাকবে না, কতদিন থাকবেন? সেখানেই প্রশ্ন আছে, কি করবেন তারা যতদিনই থাকেন, তার মধ্যে কি করবেন? এই এজেন্ডা কেউ দেয়নি। আমি আপনাদের বলি, এজেন্ডা সবই হতে পারে। সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, এটা কোথাও থামবার বিষয় না। কোথাও কি আপনি এরকম বলতে পারবেন না আমরা বাংলাদেশের চূড়ান্ত উন্নতি করেছি আর কোনো সংস্কার লাগবে না, সেরকম তো বলা যাবে না। এই জন্যে আপনাকে কোথাও একটা ফিক্স করতে হবে যে এই পর্যন্ত যাব। যে আন্দোলন এতদিন ধরে হয়েছে তার চূড়ান্ত সময় গিয়ে অভ্যুত্থান সংগঠিত হয়েছে, তার পেছনে মূল দাবিটা ছিল গণতন্ত্রের, একটা সুষ্ঠু নির্বাচনের, একটা গ্রহণযোগ্য নির্বাচনের। আমি মনে করি এজেন্ডা এইখানেই থাকবে। কি করলে একটা গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে? কোনো কোনো দল বলছে এটা সরকার বলুক, আমিও মাঝে মাঝে বলি এটা সরকার বলুক, কিন্তু এটাও বলা যেতে পারে আপনারা রাজনৈতিক দল ভোট 3 বছর পরে হোক, যেদিন হোক, তারপরে তো রাজনৈতিক দলই ক্ষমতায় যাবে, তখন সব কিছু তাদেরকেই করতে হবে। তাদেরও তো চিন্তা আছে, তারাও বলতে পারে। এবং আমি মনে করি দায়িত্বশীল রাজনৈতিক দলগুলো এখন নিজেরাও প্রস্তাব দিতে পারেন কি সংস্কার চান। আমি আজকে প্রধানত একটা বিষয় বলব, আমি জানি রাজনৈতিক দলের মধ্যে বিশেষ করে বিএনপি মনে করে সংবিধানে হাত দেওয়া ঠিক হবে না। আমি কোনো কোনো চিন্তকের কথাবার্তা শুনেছি। আজকে আমি ডক্টর সলিমুল্লাহ খানের একটা লেখা পড়লাম, উনি বলেছেন সংবিধান থেকেই শুরু করতে হবে সংস্কারের। দেখুন কত বিপরীতমুখী কথাবার্তা। আর এটা ঠিক, এই সংবিধান এই রকম রেখে গণতন্ত্রের হবে দেশের, হবে না। এবং গণতন্ত্র হতে হলে এই সংবিধানের, কেউ বলেন নতুন সংবিধান বানাতে হবে, কেউ বলেন পুনর্লিখন করতে হবে। যদিও পুনর্লিখনের নতুন সংবিধানের মধ্যে কী তফাৎ আছে তা জানি না। আবার কেউ কেউ বলেন সংবিধানকে এমনভাবে সংস্কার করতে হবে সব অগণতান্ত্রিক ধারাগুলো বাদ দিয়ে শুধু গণতান্ত্রিক ব্যবস্থা যাতে স্বীকৃতি হয় সেরকম কিছু করতে হবে। সমস্যা হয়েছে, কারণ এমন কিছু কিছু সংবিধানে সংযোজন করা হয়েছে, সংশোধন করা হয়েছে, যাতে হাত দিলে ওই ক্লজগুলো বলে, ওই ধারাগুলো বলে সেটা রাষ্ট্রদ্রোহের মতো হবে। এটা পরিবর্তন করা যাবে না। আর্টিকেল 7A 7B আরও আছে, আলোচনা লম্বা করছিলাম। আমি মনে করি এই বিতর্ক চলতেই পারে। সরকার সবার সাথে কথা বলে এই জায়গাটা ঠিক করুন, কি হলে নির্বাচন সঠিক হবে এবং রাজনৈতিক দলগুলো গ্রহণযোগ্য মনে করবে। মনে হতে পারে কতগুলো আইন বদলেই হলো, শুধু পুলিশটাকে ঠিকমতো সাজালেই হলো, অথবা প্রশাসনকে ঠিকমতো সাজালেই হলো, এরকম তো না। কোনো কোনো দল তো এটাও বলছে এত বড় ইনকাম ইনইকুয়ালিটি, আয় বৈষম্য যদি থাকে
তার একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে না। যে লুটতরাজগুলো হয়েছে সেই লুটের টাকা যদি আবার নির্বাচনের মধ্যে আসে, তারও তো একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে না। বোঝেন, নির্বাচন গ্রহণযোগ্য একটা নির্বাচন তৈরি করবার জন্য আমাদের কত জায়গায় হাত দিতে হবে, কিন্তু একটা জায়গায় আমরা নিশ্চয়ই হাত দিতে পারি এখনই, সেটা হচ্ছে সংস্কার। আমি এই আন্দোলনে যে অজস্র মানুষ, কত হাজার খানেক হবে, গুণে তো এখনো শেষ হয়নি, যারা জীবন দিয়েছেন, আবু সাঈদ সহ সবাইকে শ্রদ্ধা জানিয়ে একটা কথা বলতে চাই। আমি কোথাও আগেও কোনো জায়গাতে বলেছি, আমার বাড়ি বগুড়ায় 11 জন শহীদ হয়েছেন, তার মধ্যে একজন ছাত্র, আর বাকি প্রায় সবই মেহনতি মানুষ। এদের মধ্যে একজনের কবর জিয়ারত করা এবং তাতে পর্দা দিয়ে তাকে সম্মান জানানো, জাতীয় পতাকা দিয়ে তাকে সম্মান জানানো, ফুল অর্পণ, এমন একটা জায়গায় সেই কবর, যেটা অন্তত 3টি টয়লেট অতিক্রম করে গ্রামের মধ্যে যেতে হয়। সেখানে কেউ সাধারণত যায় না। মানুষ যারা দাঁড়িয়েছিল তাদেরকে আমি জিজ্ঞেস করলাম, এরকম জায়গায় কেন তাকে কবর দেওয়া হয়েছে? তার স্ত্রী ওখানে ছিলেন, তার পুত্র ছিলেন, দুইজনই অধবদন জবাব দিচ্ছিলেন না। এলাকার লোকজন বলল, ও তো রিক্সা চালাতো, ওর তো 1 ছটাক বাটিও নাই। যারা বলেন এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, তাদের এটা ভাবতেই হবে ওই মানুষগুলো যারা জীবন দিয়েছে, মেহনতি মানুষ কতগুলো, তাদের জন্য আমরা কি করছি। রাষ্ট্রের তরফ থেকে, সরকারের তরফ থেকে একটা কল্যাণ কর্মসূচি থাকা চাই। যেমন বাজেট করি না আমরা, ডেভেলপমেন্ট বাজেট, রেভিনিউ বাজেট, একটা ওয়েলফেয়ার বাজেটও তো হতে পারে। ওই একই 3টে মিলিয়ে বাজেট। এই বাজেট আপনি বলবেন দরিদ্র জনগোষ্ঠীর জন্য কি করছেন। আমি আমার দলের পক্ষ থেকে অবশ্যই একটা পরামর্শ দিই, আমাদের এই ওয়েলফেয়ার মানে কল্যাণ রাষ্ট্র ভাবনার মধ্যে কর্মসূচি আমরা বলেছি 6 কোটি মানুষকে 1000 করে টাকা দেব, দরিদ্র একেবারে যারা। আজকে একজনের সঙ্গে কথা বলছিলাম, পরিচয়টা বলছি না, বললেও কোনো অসুবিধা আছে মনে করে, তবু তিনি বললেন এটা খুবই ভালো একটা আইডিয়া, 72,000 কোটি টাকা লাগবে মাসে, খারাপ কি করেন। কিন্তু ওই মানুষগুলোকে এমনি বসিয়ে দেবেন, তাদেরকে কোনো কাজের বিনিময় দেন, একটা কাজটা তৈরি করেন যেটা সমাজের কল্যাণ হতে পারে, তারই বিনিময়ে দেন, টাকাটা দেবেন সেটা গ্যারান্টিড, এই টাকা যাতে তারা তাদের কাজে লাগাতে পারে। সেরকম করে একটা হেলথ পলিসি এই সরকার যদি বলেন, এই কর্মসূচিগুলো বিরোধিতা করবার মতো কেউ নেই। কল্যাণের কর্মসূচি এই সরকার থাকতে থাকতে যদি করে ফেলেন, আমি হেলথ পলিসির সাথে এডুকেশন পলিসিও বলছি, এই সরকারের সেই কর্মসূচি থাকতেই পারে।